স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে সুরভি আলম তরুণী। সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার যদি 90 দিনের মধ্যে পারেন, তবে অন্তর্বর্তী সরকারও আন্তরিক হলে 6 মাসের মধ্যেই সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে মুন্সিগঞ্জের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তরুণ প্রজন্মই পারে পরিবর্তন আনতে, এজন্য তাদের লেখাপড়ায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে মিছিল নিয়ে চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ দলটির নেতাকর্মীরা। আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষ হয় দোয়া ও মোনাজাতে। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, আন্তরিকতা থাকলে চলতি বছর মাঝামাঝি সময় নির্বাচন করা সম্ভব, সেই দৃষ্টান্ত রয়েছে। 1991 সালে কিন্তু আমরা এই ধরনের একটি ট্রানজিশন, একটি ক্রান্তিকালীন সময় পার করেছি। সেখানে দেখেছিলেন জাস্টিস শাহাবুদ্দিন, তিনি মাত্র 90 দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশে 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না? আপনারা সেই প্রশ্নের উত্তর আমাকে দিন। এদিকে দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদল নেতা বীর প্রতীক এটিএম খালেদের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পারিবারিক কারণেই লন্ডনে বসেও দুর্নীতি করেন টিউলিপ। টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবার। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারে। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানের ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে লেখাপড়ার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সংবিধানে যেসব পরিবর্তন চেয়েছিল, মোটা দাগে তার বেশিরভাগই স্থান পেয়েছে সংস্কার কমিশনের সুপারিশে। তবে সংবিধানের মূলনীতি, সংসদের কাঠামোগত পরিবর্তন সহ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত রয়েছে। রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথাও জানান সংশ্লিষ্টরা। ক্ষমতার ভারসাম্য আনার সুপারিশকে ইতিবাচকভাবে দেখছে রাজনৈতিক দলগুলো, কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের সুপারিশ নিয়ে কোনো দলের প্রশ্ন রয়েছে। যদিও রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য আনাসহ কিছু প্রস্তাব বিএনপিও দিয়েছিল, তবে অন্যান্য কিছু সুপারিশ তাদের মতো করে দিয়েছে সংস্কার কমিশন। কিছু দেখেছি, আমাদের 31 দফার যে আমাদের চাওয়া আছে সেটা তারা ওখানে রেখেছে। তাছাড়া অন্যান্য যেসব পয়েন্টস আছে এইসব ব্যাপারে মন্তব্য করার মতো সময় এখনও আসে নাই, কারণ আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয় নাই। স্ট্যান্ডিং কমিটির মিটিং হলে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কথা বলতে পারবো, এখন কোনো এই ব্যাপারে কথা বলতে পারবো না। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে জামাত। সরকার বলেছে যে তাদের হাতে সংস্কার প্রস্তাব আসার পর তারা রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করবে, সেখানে আমাদেরকে তো দাওয়াত দেওয়া হবে, আমরা উপস্থিত হব এবং আমরা সেখানে আমাদের মতামত তুলে ধরবো। এর মাধ্যমে সরকারকে সহযোগিতা করা হবে। 40% ভোট না পড়লে ভোট বাতিলে যে সুপারিশ, এ নিয়ে দ্বিমত রয়েছে নির্বাচন বিশ্লেষকদের। বললেন, বাকি সুপারিশগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সহায়ক হবে। কিছু ব্যাপার নিয়ে তাদের আরো একটু চিন্তা ভাবনা করে এবং জনগণের মতামত গ্রহণ করা উচিত, বিশেষ করে সংশ্লিষ্ট যারা আছে, যেমন পলিটিক্যাল পার্টিস এবং যেমন যারা ভোট দিবে ভোটার, এবং যে রাজনৈতিক দল, ভোটার এবং জনগণ, তাদের সঙ্গে আলোচনা করার পরেই তো এটাকে গ্রহণ করা হবে। এখন তো চট করে দিলে না গ্রহণ করলো সবাই, সেটা তো হবে না। জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারের সুপারিশ করা উচিত ছিল, মত সুপ্রিম কোর্টের এই আইনজীবীর। জনগণ যেগুলো চেয়েছে
সেই একটা জিনিস, এর মধ্যে কিছু কিছু জিনিস আছে, সেগুলো ব্যাপারে একটা কনসেনসাস তৈরি করা। প্রধান উপদেষ্টা এখন কনসেনসাস তৈরি করে রাখতে পারেন যে ভবিষ্যতে যারা ক্ষমতা যাবে তারা সেটা করবে। মোট 4টি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে বুধবার। সব কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার কথা রয়েছে সরকারের। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশকে দুর্নীতি দুঃশাসন মুক্ত না করা পর্যন্ত থামবে না জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখল ও মামলা বাণিজ্যের জন্য দেশের তরুণ সমাজ প্রাণ দেয়নি। তরুণরা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত দেশ চায়, এমন বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী থামবে না বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যম সত্য খবর প্রচার করলে তাদের দেখে নেয়ার হুমকি দেয়া হয়, এমন চলতে থাকলে সবাইকে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না, আল্লাহর কসম আমরা থামবো না। সংস্কার ছাড়া নির্বাচন নয়, এছাড়া আগামী নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অন্যথায় আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীতে দলটির যুব কনভেনশনে বক্তারা অভিযোগ করে বলেন, আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে না পারলেও এখন সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি। আমরা সবাই নবীর সেনা। শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় যুব কনভেনশন। এতে সারা দেশ থেকে যোগ দেয় হাজার হাজার কর্মী। আগামীতে যেন দিনের ভোট কেউ রাতে দিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। যারা অতি দ্রুত নির্বাচন চায় তারা ভোট সেন্টারগুলো নিয়ন্ত্রণের জন্য মাস্তানদেরকে তারা সংগঠিত করছে। বিএনপির সমালোচনা করে বক্তারা বলেন, সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি। সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, রাগ ডাক সেটাই বলবে, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন না দিলে তা আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে, বাংলাদেশের জাতীয় সরকার হবে। নালে আমাদের আন্দোলন করার প্রয়োজন হলে আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার হিসাবে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না বলেও মন্তব্য করেন দলটির আমির। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য এখন সবচেয়ে ভালো ও নিরাপদ জায়গা সঞ্চয়পত্র। তাই এই খাতে সুদের হার বৃদ্ধিতে অনেকেই আসছেন নতুন করে বিনিয়োগের জন্য। গবেষকরা বলছেন, এর প্রভাবে বাড়বে ব্যাংকেও সুদের হার, আর কমাতে সহায়তা করবে মূল্যস্ফীতি। তবে তাতে সাধারণ গ্রাহক উপকৃত হলেও সার্বিক বিনিয়োগ কমে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে। বুধবার সঞ্চয়পত্রে সুদহার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পেনশনার সঞ্চয়পত্রে 12.55%। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ধরা হয়েছে 12.40%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ধরা হয়েছে 12.30%। আর পরিবার সঞ্চয়পত্রে সুদহার ধরা হয়েছে 12.50%। এমন খবরে খুশি সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা। আসলে আমি তো জানতাম না, এই ব্যাংকে এসে এখন জানতে পারলাম যে রেট বাড়াইছে। এটা আমাদের জন্য ভালো সুখবর। আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর আছি তাদের একটু আয়ের একটু ইটা বাড়লো, খরচপাতি মেটাতে সুবিধা হবে। পারিবারিকের নিচে আমি এখন লাভ বেশি, তাই মেয়েদেরটা তো বেশি লাভ, পুরুষের চাইতে মেয়েদেরটা তো বেশি, কারণ আমার নামে সঞ্চয়পত্রটা বেশি, তাই আর কি লাভটা বেশি আমার। সঞ্চয়ের অর্থ গচ্ছিত রাখতে মানুষের হাতে রয়েছে ব্যাংকের আমানত, ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র, পুঁজিবাজারের মতো বেশ কিছু উপায়। তবে সঞ্চয়পত্রের বিনিয়োগকেই সবচেয়ে বেশি ভালো ও নিরাপদ ভাবতে চান এই গবেষক। সবচেয়ে ভালো অপশন সঞ্চয়পত্র, কারণ পিছনে তো সরকার দাঁড়িয়ে আছে, সভরেন গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে, ইন্টারেস্ট রেটটা খুব রিজনেবলি হাই, রিটার্নটা হাই, সুতরাং এটা একটা ভালো অপশন।
সঞ্চয়পত্রের সুদহার বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই পড়বে। একদিকে এর প্রভাবে ব্যাংকের সুদহার বাড়বে, অন্যদিকে বিনিয়োগ হয়ে যাবে ব্যয়বহুল, বলছেন এই গবেষক। এইটার ইম্প্যাক্ট একটা তো হলো যে ওভারঅল ইন্টারেস্ট রেট ফ্রেমওয়ার্কটা মার্কেটে ব্যাংকগুলোতে আরও বাড়বে। একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো আমরা আশাই করবো, যেটা পরিকল্পিত মানে হয়তো বিনিয়োগে কিছুটা প্রভাব পড়বে, বিনিয়োগ কমবে, তো গ্রোথে হয়তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে। বাট পজিটিভ ইম্প্যাক্ট হয়তো বা অনেক বেশি আমরা আশা করছি, সেটা ইনফ্লেশনটা যদি কন্ট্রোলে চলে আসে। প্রজ্ঞাপন অনুযায়ী 5 বছর ও 2 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে প্রচলিত 5টি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে 2 বার পুনর্নির্ধারণ করা হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি 2024-25 অর্থ বছরে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি নামবে 4.1%। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির এই হার কোভিড-19 মহামারীর পর সবচেয়ে কম। এমন পূর্বাভাসের জন্য উচ্চ মূল্যস্ফীতিকে দায়ী করে বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ মূল্যস্ফীতিতে যখন হিমশিম দেশের জনগণ, তখনই বিশ্বব্যাংক জানালো চলতি অর্থবছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 4.1%। এই হার করোনা মহামারীর পরবর্তী সময়ে সবচেয়ে কম। সংস্থাটির সবশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে বলা হয় 2024-এর রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে, আর এ কারণে কমেছে প্রবৃদ্ধির গতি। তবে এমন নেতিবাচক পূর্বাভাস দিলেও বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে আশাবাদী বিশ্বব্যাংক। বলছে পরের অর্থবছর এই প্রবৃদ্ধির হার হতে পারে 5.4%। তবে একই সঙ্গে বৈশ্বিক সংস্থাটি বলছে এজন্য প্রয়োজন হবে রাজনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাতের সংস্কার, ব্যবসা বান্ধব পরিবেশ সহজ করার মতো বিষয়। এদিকে এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে অর্থনীতিবিদরা বলছেন সংকট কাটাতে সবার আগে প্রয়োজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। জোর দিতে হবে মূল্যস্ফীতিকে নিচের দিকে নিয়ে আসা, তাহলে মানুষ কম সুদে, ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারবে, ব্যবসায়ীরা বিনিয়োগ বাড়াবে, তখন কিন্তু আমরা প্রবৃদ্ধির দিকে যাব। আর সর্বশেষ বলবো, এই ব্যবসা বান্ধব পরিবেশ এবং প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আরেকটা হচ্ছে যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের স্থিতিশীলতা সবচেয়ে বেশি বড় প্রয়োজন। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আমদানির পরও চালের দামে তেমন সুখবর নেই রাজধানীর বাজারে। গেল সপ্তাহের চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বিক্রেতারা বলছেন চড়া দামের কারণে কমেছে বিক্রিও। ইনকাম তার সাথে সামঞ্জস্য, এখন চাল কমাইতে হচ্ছে, টাকা তো আর বাড়তেছে না। খুচরা বাজারে চালের দাম বেড়েছে অস্বাভাবিক। ব্যয়ের সঙ্গে পেরে উঠছেন না সীমিত আয়ের মানুষ। নিরুপায় হয়ে তাই নিরন্তর চেষ্টা ভোগ কমিয়ে কোনো রকম টিকে থাকার। এখন দরকার ভালো একটা স্ট্রং শক্তিশালী সরকার, যারা এটারে ট্যাকল করতে পারে। নাহলে তো মানুষ, মানে সাধারণ মানুষ যারা, তারা তো বাঁচতে পারবে না। বছরকে বছর আমরা এই গ্লানি টানতেছি, এটার আসলে শেষ কথা আমরা নিজেরাও জানি না। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরায় দেখা গেল নিরুপায় নিম্ন ও সীমিত আয়ের ক্রেতাদের অসহায় চিত্র। বিক্রেতারা বলছেন মৌসুমের সময়ও অস্বাভাবিক বেশি চালের দাম, আর তাতে কমেছে বিক্রিও। বেচা বিক্রি খুবই কম, কারণ সবকিছু চালের দাম মনে করেন 60 টাকা, 65 টাকার চাল 85 টাকা, তারপরে 55 টাকার চাল 65 টাকা। এদিকে পাইকারি চালের আড়তেও দাম কমার কোনো সুখবর নেই। মিনিকেট বিক্রি হচ্ছে মানভেদে 72 থেকে 82 টাকা কেজি, নাজিরশাইল 72 থেকে 92, আর বিয়ার 28 চালের দাম 58 থেকে 62 টাকা। মিনিকেট সর্বনিম্ন আছে 72 টাকা আর সর্বোচ্চ আছে 82 টাকা। আমরাও কেনাকাটা অনেক কমায়া দিছি, বুঝতেছি না বাজার কি হবে। পাইকারি বিক্রেতারা বলছেন আমদানির কারণে বাজার স্থিতিশীল থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। না, ইন্ডিয়ান চাল আসার পর বাজার মোটামুটি এক পর্যায়ে আছে, মানে বাড়ে নাই কমও নাই, স্থির হয়ে গেছে। তো এইভাবে যদি থাকে, এখন কাস্টমার কম আর সামনে রমজান আসতেছে, সব মিলিয়ে হয়তো আস্তে 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 বাজারটা আবার একটু কমার দিকে। এদিকে সপ্তাহের ব্যবধানে খুব বেশি বাড়েনি সরকারি চালের মজুত। সরকারি গুদামে এখন চালের মজুত আছে 8,40,663 টন, যা গেল সপ্তাহেও ছিল প্রায় 9 লাখ টন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনের ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ভবনটিতে প্লাস্টিক, গার্মেন্টস, ফুটওয়্যার, চামড়াসহ 5 মিশালি দাহ্য, অতি দাহ্য পদার্থের গোডাউন ও প্রতিষ্ঠান ছিল। তবে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে জানায় ফায়ার সার্ভিস। আশেপাশের বিদ্যুতের তার ও ট্রান্সমিটারের কারণে উচ্চ সিঁড়িসহ আগুন নেভানোর আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায়নি। বেলা 2:15টার দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে আগুন লেগেছে হাজারীবাগের ট্যানারি কাঁচাবাজার এলাকার একটি গুদামে। একে একে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আসে আগুন নেভাতে, কিন্তু ভবনের চারপাশ ঘিরে বিদ্যুতের তার এবং ট্রান্সমিটার থাকায় এবং পিছন দিক দিয়ে যেতে না পারায় বেগ পেতে হয় দমকল কর্মীদের। বাধ্য হয়ে মাস্ক সহ নিরাপত্তা সামগ্রী পরে ভেতরে ঢুকতে হয় ফায়ার কর্মীদের। আগুনের উৎসস্থান 5 তলায় উঠে চালায় নেভানোর কাজ। আগুন লাগছে 6 তলায়, এখানে আমার মধুর কার গোডাউন আছে একটা, তারপরে নিচে আছে দোতলার প্লাস্টিক নানা কিছু তৈরি করে আর কি আমাদের এখানে। নিচে তখন উৎসুক মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ, র্যাব। নামাজ পড়া কেবল উপরে গেছি, উপরে যাওয়ার পরে দেখি যে ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া। স্থানীয়রা জানায় প্লাস্টিকের বিভিন্ন মালামাল, জুতা তৈরি, পোশাকের লেদার সহ নানা দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। উপরে আপনার জুতার ফ্যাক্টরি ছিল, প্লাস্টিকের ফ্যাক্টরি আছে, তারপর আপনার কাপড়ের ফ্যাক্টরি আছে, অনেক বিভিন্ন ইয়ে আছে। ফুটওয়ার আপনার অনেকগুলো ফ্যাক্টরি। ফায়ার সার্ভিস আন্তরিকভাবে চেষ্টা চালালে ক্ষয়ক্ষতি আরও কমানো যেত দাবি কারখানা মালিকদের। ফায়ার সার্ভিস কল করছি, কল করার পরে ফায়ার সার্ভিস আসার পরে আস্তে আস্তে আগুন আরও বেশি বাইরে গেছে, মোটামুটি কন্ট্রোলের বাইরে 2টা ফ্লোরে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের নেভানোর চেষ্টার মধ্যেই দফায় দফায় বাড়তে থাকে আগুন। প্রায় 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পরিচালক জানান, সক্ষমতার পুরোটুকু ব্যবহারই করতে পারেনি ফায়ার সার্ভিস। আমাদের একটা পদ্ধতি রয়েছে, আমরা প্রথমে পরামর্শ দেই, তারপরে আমরা নোটিশ দেই, নোটিশ দেওয়ার পরে আমরা এই নোটিশ আবার বিভিন্ন জায়গায় অনুলিপি দেওয়া হয় এবং ওনাকে বারংবার বলা হয়েছে এবং এটা যতটুকু গাফিলতি হতে পারে এটা সেই মালিকের এন্ডে হতে পারে। ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে নিশ্চিত করেন তিনি। এই বিল্ডিংটা আমার মনে হয় জরাজীর্ণ, পুরাতন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এই বিল্ডিংয়ে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। আমার এখানকার যে ইন্সপেক্টর উনি অলরেডি বলেছেন যে একটা নোটিশ দেওয়া হয়েছে এবং এর আগের ইন্সপেক্টরও বলেছেন নোটিশ দেওয়া হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠনের কথাও জানান এই কর্মকর্তা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগে ট্যানারির গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। আল হাসিব, এখন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির ভেতরের অবস্থা কেমন, কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে পেরেছেন কি, আর এছাড়াও আগুন কিভাবে লাগলো এটা কি জানা গেল? যেমনটি বলছিলেন, আসলে এই মুহূর্তে আমি অবস্থান করছি হাজারীবাগের যেই লেদার কারখানাতে আগুন লেগেছিল, ফিনিক্স যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানের সামনে। আমরা দেখিয়েছিলাম ডিবিসি নিউজের দর্শকদেরকে যে আসলে কিভাবে 5 তলার গোডাউনে আগুন লেগে পুড়েছিল ভেতরের দৃশ্যটি, কিন্তু আসলে নিরাপত্তাজনিত কারণে এবং ভেতরে যে সকল মালামাল রয়েছে সেগুলো নিরাপত্তাজনিত কারণে এখন কিন্তু আসলে প্রতিষ্ঠানটির মূল ফটক বন্ধ করে রাখা হয়েছে। এছাড়াও হাজারীবাগ যে থানাটি রয়েছে সেই থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তারা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। এখানে যে বিষয়টি আপনি বলছিলেন যে ক্ষয়ক্ষতির পরিমাণটি, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আসলে জানা যায়নি। তবে যে সকল কারখানার মালিকেরা ছিলেন বা স্থানীয়রা ছিলেন, যেভাবে পুড়ে গিয়েছে বা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ধারণা করছে আনুমানিক প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন এখানে আমরা আপনাদেরকে সরাসরি দেখাই, একজন তার নিজস্ব একটি কারখানা ছিল, যদি তিনি বলতেন আসলে আপনাদের ওখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কি কি পণ্য ছিল আপনাদের কারখানাতে। আমাদের এখানে মূলত এটা হচ্ছে একটা লেদার ইন্ডাস্ট্রি আর কি। তো এখানে বিভিন্ন ধরনের লেদার গুডস তৈরি হতো, বিভিন্ন অন্য প্রোডাক্টও ছিল, যেমন পিপি বেল্টের প্রোডাক্ট ছিল, গার্মেন্টস ছিল। এখন আমাদের এই 3টা ফ্লোরেই আমরা শুনতেছি যে আমাদের পুরো শেষ হয়ে গেছে আর কি। এখন আমি আর ঢুকতে পারি না, আগুন লাগার পর থেকে এটা সিল করে রাখছে। তো সূত্রপাত তো আমি আসলে বলতে পারতেছি না, কারণ যখন আমাদের জুমার নামাজ চলতেছিল ওই সময় সম্ভবত আগুনটা লাগছে। আমি জুমার নামাজ শেষ করছি, আমি একটু দূরে ছিলাম, টঙ্গীতে ছিলাম। তো মসজিদের ভিতরে আমার কাছে ফোন গেছে আর কি যে আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে।
আমরা কিন্তু কথা বলছিলাম, ওনার নিজস্ব একটি কারখানা রয়েছে ঠিক যে ভবনে আগুন লেগেছে সেই ভবনের 5 তলা গোডাউনে, এবং স্থানীয়রা যারা ছিলেন তারা এমনটি জানাচ্ছিলেন যে আসলে এই আগুন লাগানোতে আসলে যে সূত্রপাতের বিষয়টি যে হতে পারে সেটা শর্ট সার্কিট, হতে পারে অসাবধানতা। তবে হাজারীবাগ একটি পুরান ঢাকার এলাকা, সেখানে স্বভাবতই কিন্তু আসলে প্রায়ই দেখা যায় পুরান ঢাকাতে আগুন লাগে, তবে অসাবধানতা এবং অসচেতনতাই কথাই বলছে স্থানীয় জনগণ। এবং সর্বশেষ জানাচ্ছিলাম হাজারীবাগ থেকে। আল হাসিব, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লন্ডনের ব্রিক লেনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি এম.এ. মালেক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় এম.এ. মালেক খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আমিও দেখেছি কালকে যে উনি একটু হাসি খুশি মধ্যে, আমাদের নেত্রীর এই হাসি যেন আল্লাহ তাআলা অনেক বছরের আয়ু দান করে উনি যেন বাংলাদেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায়। একসময় বলা হতো মাঘের শীতে বাঘ কাঁপে, কিন্তু শীতলতম এই মাসে এবার তীব্র শীতের দেখা মেলেনি এখন পর্যন্ত। মাঘের শুরু থেকে তাপমাত্রা অল্প অল্প বাড়ছে। উত্তরাঞ্চল ছাড়া হাড় কাঁপানো ঠান্ডা নেই দেশের অন্য এলাকায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 11.3 ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 15 ডিগ্রির ঘরে। হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে শীতের দাপট কিছুটা বেশি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। দিনের আলো ফুটলেও দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। বিকেলের পর থেকে নামতে থাকে তাপমাত্রা। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের তুলনায় 2 ডিগ্রি বেশি। দিনাজপুরে হাড় কাঁপানো শীতে জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ। তাপমাত্রার পারদ তেমন নিচে না নামলেও তীব্র হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে। গতকালকের তুলনায় তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশায় 3.5 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর 5টা থেকে এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। মাঝ নদীতে আটকা পড়ে 4টি ফেরি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা, আর জানুয়ারির শেষের দিকে আসতে পারে শৈত্যপ্রবাহ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। চুক্তিটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় অনুমোদনের পরপরই কার্যকর হবে। এই চুক্তিটি বাস্তবায়ন হলে রবিবার থেকে বন্দি বিনিময় শুরু হতে পারে। এটি 3 ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপটি 6 সপ্তাহ স্থায়ী হবে। এই সময়ের মধ্যে ইসরায়েলের জিম্মি ও বন্দি ফিলিস্তিনিরা মুক্তি পাবে। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। এর চুক্তির ফলে গত 15 মাসের ইসরায়েলি আগ্রাসন ও নজিরবিহীন তাণ্ডবে বাস্তুচ্যুত হওয়া লাখ লাখ ফিলিস্তিনি তাদের গুড়িয়ে যাওয়া বাড়িঘরে ফেরার সুযোগ পাবেন। গাজা যুদ্ধ ঘিরেই লেবানন, ইয়েমেন ও ইরাকে হেজবুল্লাহ ও হুতির মতো ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের ঐকমত্যের বিষয়টি গত বুধবার সামনে আনে মধ্যস্থতাকারী দেশ কাতার। সাগরের নীল জলরাশি দেখতে কার না ভালো লাগে। শীতল বাতাস, আশেপাশের পাহাড়, পায়ের নিচে চিকচিক করা বালু, সবকিছুতেই যেন অপার সৌন্দর্যের ছোঁয়া। প্রকৃতির অপার স্বাদ নিতে পর্যটন মৌসুমে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ঢল। হালকা শীতের আমেজ, সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি, তাই তো কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের। বালিয়াড়ি পেরিয়ে অনেকেই নেমেছেন সাগরে। নোনা জলে গা ভিজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। কক্সবাজারে আসলে এত মানুষ দেখলে বোরিংও ফিল হয় না, এটা আমাদের কাছে একটা আনন্দের বিষয়। পুরো পৃথিবীর বুকে এই কক্সবাজারটা আসলে এত সুন্দর বিচটা মানে অন্য কোথাও নাই। পুরো পর্যটন মৌসুম জুড়েই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান পর্যটকরা। তাই গুরুত্বপূর্ণ স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করার দাবি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের। পৌরসভার লাইট অনেকগুলো লাইট জ্বলে না,
না চলার কারণে এখানে ওই দুর্ঘটনাটা বেশি হচ্ছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, ট্যুরিস্টরা যেন ভালো নিরাপত্তা পায়। তবে টুরিস্ট পুলিশ জানিয়েছে সৈকতসহ পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকরা আসছেন যাতে নির্বিঘ্নে সাগর এলাকায় উপভোগ করতে পারে, তার জন্য আমরা সর্বক্ষণিক পুলিশের নজরদারিতে আমরা আছি, তাদের কি সমস্যা অসমস্যা শুনতে পারি। সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকরা ভিড় করছে সেন্ট মার্টিন, হিমছড়ি, মেরিন ড্রাইভ, পাথরের সৈকত ইনানি সহ বিভিন্ন স্পটগুলোতে। ডিবিসি নিউজ ডেস্ক। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত হয়ে গেল রাখাইন ও অন্যান্য নৃগোষ্ঠীর সম্প্রীতি সমারোহ। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল এর আয়োজন করে। নিজেদের সংস্কৃতি তুলে ধরতে প্রতি বছর এমন আয়োজনের দাবি এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের। রাখাইন ও অন্যান্য সম্প্রদায়ের অংশগ্রহণে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সম্প্রীতি সমারোহ। রাখাইন, চাকমা, ত্রিপুরা, লুসাই প্রভৃতি শিল্পীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় মুখরিত হয় পুরো অনুষ্ঠান। শুক্রবার বিকেল 5টায় কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠ থেকে একটি শোভা শুরু হয়ে কুয়াকাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমুদ্র সৈকত জিরো পয়েন্টে শেষ হয়। বিকেল 6টায় সম্প্রীতির মেলবন্ধন ও দেশের সার্বিক মঙ্গল কামনায় ওড়ানো হয় ফানুস। সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রতি বছর এমন আয়োজনের দাবি আগতদের। ধরনের যদি আমাদের অনুষ্ঠান হয় আমরা আরো এগিয়ে যেতে পারবো, আমাদের ট্রেডিশন, ঐতিহ্য, আমাদের ভাষা, কালচার, আমাদের নৃত্য গোষ্ঠীর যে একটা যে মেলা বলবো যেটাকে, এটা যদি এত সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। প্রতি বছর যদি এরকম অনুষ্ঠান হয় আমাদের ভালো লাগবে, আর আমরা এর থেকে নতুন কিছু শিখতে পারবো। দেশের নৃগোষ্ঠীর সংস্কৃতি তরুণদের সামনে তুলে ধরার প্রয়াস এটি। এই দেশের নাগরিক যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তাদের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প এটি সাধারণ মানুষের সামনে এবং প্রজন্মের তরুণদের সামনে এটি বিকশিত করার একটা প্রয়াস, তুলে ধরার একটা প্রয়াস। দেশের সকল স্থানে পর্যায়ক্রমে এমন আয়োজন হবে বলেও জানান মহাপরিচালক। বাংলাদেশ যেমন হাজার নদীর দেশ, ঠিক তেমনি হাজার পথ, মত, ধর্ম, বর্ণ সব মিলেমিশে আমরা বহুত্ববাদী একটা সমাজ গড়তে চাই। সেই লক্ষ্যেই আমাদের এই মেলা, এবং আমরা এরকম আরো মেলা করব সারা দেশের জুড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে বাঙালিদের বন্ধন তৈরি করার জন্য। ডিবিসি নিউজ ডেস্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে এসে টাইগারদের সহকারী কোচের পদত্যাগ নিয়ে বিস্ময় প্রকাশ করলেন খালিদ মাহমুদ সুজন। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে লিটন দাসকে বাদ দেওয়ারও সমালোচনা করেন সুজন। চট্টগ্রামে সাংবাদিকদের এসব জানান ঢাকা ক্যাপিটালসের এই হেড কোচ। 2023 সালের মে মাসে টাইগারদের সহকারী কোচ হিসেবে যোগ দেন সাউথ আফ্রিকান নিক পোথাস। এরপর গেল বছরের নভেম্বরে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে টিম টাইগার্সে যোগ দেওয়ায় চেয়ার নড়বড়ে হয়ে আসে পোথাসের। অবশেষে সেই প্রোটিয়া দিলেন ইস্তফা, তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। সেটা নিয়েই বিস্মিত সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। আমরা যেহেতু টিম এখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, এই মুহূর্তে কেন সরে গেল, এটা একটা সবচেয়ে বড় কথা, এটা একটা ব্যাপার। এটা নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে, তো এই নোটিশ পিরিয়ড না দিয়ে কীভাবে সে চলে যায়, এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই পারে। চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হেড কোচের দায়িত্ব পালন করছেন সুজন। নাটকীয় বিপিএলের মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আরেক নাটক আবিষ্কার করেছেন সুজন। প্রশ্ন তুললেন লিটন দাস কেন দলে নেই। আমি সবসময় বলি যে ক্লাস ইজ পারমানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। আমি মনে করি যে অবশ্যই ভালো হতো, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, ওপেনিংয়ে এক্সপিরিয়েন্স, সব কিছু যদি আপনি চিন্তা করেন। আমি বলছিলাম যে আমাদের ইয়াংস্টাররা ভালো ক্রিকেটার না কেউ, বাট আপনি লিটনের সাথে কম্পেয়ার করে কাউকে পারবেন না, ঠিক না? ওর এক্সপিরিয়েন্সের সাথে তো আপনি কম্পেয়ার করে পারবেন না। বিসিবির সমালোচক সুজনকে নিয়েও আছে সমালোচনা। বিপিএলে 2 হালি ম্যাচ খেলার পর 1 জয় নিয়ে আসর থেকে ছিটকে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় সুজনের দল ঢাকা ক্যাপিটালস। সেই প্রশ্নে সুজন খুঁজে পাচ্ছে না কোনো উত্তর। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।